ঋতুজা অখিলেশের ঘরে গিয়ে অখিলেশের প্রমাণগুলো আনতে গেলে মুক্তি দেখে ফেলে আর তখনই ঋতুজাকে আটকায়। আর ঋতুজা তখনই মুক্তিকে কষে এক চড় মেরে বলে, এটা আমার ঘর, এই ঘরটা আমি তোকে দিয়ে যাইনি যে আমি এ ঘরে আসতে পারবো না। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাস তার বাবাকে খুঁজতে থানায় যায়, আর সেখানে গিয়ে অখিলেশ আর অভিজ্ঞান দত্ত কম্পাসকে আটকে ফেলে। আর তখনই অভিজ্ঞান দত্ত বলে, কম্পাস, তোমার সঙ্গে তো এরকম কথা ছিল না, কথা ছিল যে আমাদের হাতে ওই ফর্মুলাটা তুলে দিলেই তোমার বাবাকে আমরা ছেড়ে দেব, কিন্তু তুমি যে এরকম গেম খেলবে তা কিন্তু আমরা জানতাম না। আবারও বলছি, তুমি এরকম গেম আমাদের সঙ্গে খেলো না। অখিলেশ তখন বলে, কম্পাস, তোমাকে না আমি কথা দিয়েছি যে তুমি আমাদের কাজটা করে দাও, তারপরে তোমার বাবাকে আমরা ঠিক তোমার কাছে ফিরিয়ে দেব, কিন্তু তুমি কি করছো? তুমি এমনটা করছো কেন? এমনটা করলে কিন্তু সেটা তোমার বাবার উপরেই ক্ষতি হবে। এই জন্য বলছি, যেটা বলছি সেরকমটাই কাজ করো, তুমি তো মন দিয়ে তোমার কাজটা শেষ করো। এরপরে দেখা যায় অভিজ্ঞান দত্ত বলে, কম্পাস, আমাকে কথা দে যে এরকম কাজ আর কখনো করবি না। তখন কম্পাস বলে, হ্যাঁ দাদু, তুমিও যদি আমাকে কথা দাও যে এই কাজটা হওয়ার পরে আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে দেবে, তাহলে আমি এরকমটা করব না। তখনই অখিলেশ বলে, হ্যাঁ কম্পাস, আগে আমাদের কাজটা আমাদের হাতে বুঝে দাও, তাহলেই দেখবে তোমার বাবাকে আমরা ঠিক তোমার কাছে ফিরিয়ে দেবো, তোমার বাবা মা সঙ্গে তুমি ভালো দিন কাটাবে। তাই বলছি, এখন কিন্তু বেশি একটা বাড়াবাড়ি করো না, তাহলে কিন্তু এই প্রভাবটা তোমার বাবার উপরে যে পড়বে সেটা কিন্তু ভালো হবে না, তখন কিন্তু আমাদেরকে দোষ দিতে পারবে না। তখনই কম্পাস বলে, আমি হাত জোর করছি করে বলছি, দাদু তুমি বাবার সঙ্গে খারাপ কিছু করো না, আমি তোমাদের মতো করেই কাজ করব, তোমাদের হয়েই কাজ করব, কিন্তু বাবাকে কিছু বলো না, কিছু করো না। বাবার সঙ্গে অনেক অন্যায় হয়েছে, আর বাবার সঙ্গে অন্যায় করো না। আমি আমি সবকিছু করব, সবকিছু, আমি কাউকে কিচ্ছু বলবো না। তখনই দেখা যায় অভিজ্ঞান দত্ত বলে, কথাটা কি মনে থাকবে কম্পাস? আমি যেটা বললাম সেটা কি মনে থাকবে? তখনই কম্পাস বলে, হ্যাঁ দাদু, আমার মনে থাকবে, খুব খুব করে মনে থাকবে। আমি আর এরকম কাজ করতে যাব না, আমি এত সাহস দেখাতে যাব না যাতে আমার বাবার কোনো ক্ষতি হয়। আমি বলছি, আমি খুব তাড়াতাড়ি এই কাজটা শেষ করে ফেলবো। এরপরেই দেখা যায় অভিজ্ঞান দত্ত খুশি হয়ে বলে, তাহলে বুঝে গেলেই ভালো, তাড়াতাড়ি বুঝলেই তাড়াতাড়ি কাজটা শেষ কর, তাহলেই তোর বাবাকে আমরা ফিরিয়ে দেব। ঠিক বলেছি তো অখিলেশ চৌধুরী? তখনই বলে অখিলেশ, হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন। আগে ও আমাদের কাজটা শেষ করুক, তারপরেই দেখা যাবে যে ওর বাবাকে আমরা ওকে ফিরিয়ে দেব। এরপরে অভিজ্ঞান দত্ত বলে, কথা তো শুনলি যে অখিলেশ বাবু কি বললো? তখনই কম্পাস বলে, হ্যাঁ দাদু, আমি শুনেছি, চিন্তা করো না, আমি সবকিছু করব। এরপরে কম্পাস মনে মনে বলে, তোমরা যতই বলো, যতই কিছু করো, আমি তোমাদেরকে বিশ্বাস করি না যে কাজটা শেষ হওয়ার পরেই তোমরা বাবাকে ফিরিয়ে দেবে। তোমরা আরো কাজ উসুল করতে চাইবে, এজন্য আমাকেই সবকিছু করতে হবে। আমাকেই শক্ত হয়ে আগে বাবাকে খোঁজ করতে হবে, তাহলেই আমি সবকিছু ঠিক মতো এগিয়ে নিয়ে যেতে পারবো। আর আমি বাবার এত বড় একটি সম্মানের কাজটা আমি তোমাদের মতো খারাপ মানুষের হাতে তো কখনোই তুলে দেব না। সেটা তোমাদের নাম হবে, না না, এটা আমি কখনোই হতে দেব না। যেটা আমার বাবার সেটা আমার বাবারই থাকবে, কিন্তু এখন তো তোমাদের সেটা বুঝতে দিলে চলবে না। এরপরেই দেখা যায় অভিজ্ঞান দত্ত বলে, কি হলো কম্পাস, চুপ করে আলি কেন? কথা বলছিস না কেন? কি হয়েছে? তখনই কম্পাস বলে, না দাদু, কিছু হয়নি, বাবার জন্য খুব খারাপ লাগছে, বাবার সঙ্গে একবার দেখা করিয়ে দাও। তখনই অভিজ্ঞান দত্ত বলে, একবার তোকে বললাম না এখানে তোর বাবা নেই, তোর বাবাকে এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে। তখনই অখিলেশ বলে, হ্যাঁ কম্পাস, তোমার বাবাকে এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে, এখানে আর তোমার বাবা নেই, ভালো আছে, অনেক ভালো আছে তোমার বাবা, চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। তখনই কম্পাস বলে, তাহলে একবার আমার সঙ্গে বাবার দেখা করিয়ে দিন। তখনই অখিলেশ বলে, এখন দেখা করানো যাবে না, একবার তো বললাম। এদিকে আবার মেঘমালা কম্পাসকে না পেয়ে তখন ঋতুজাকে ফোন করে আর সবকিছু বলে যে মা, কম্পাসকে খুঁজে পাচ্ছি না। তখনই ঋতুজা বলে, কতক্ষণ হয়ে গেছে যে কম্পাসকে পাও না, কিন্তু আমাকে কেন আগের থেকে জানাওনি? এরপরে মেঘমালা বলে, মা, ও এক সাইডটা খুঁজছিল, আমি এক সাইডটা খুঁজছিলাম, কারণ থানাটা তো অনেক বড়, এজন্য দুজন মিলে দুদিকে গিয়েছিলাম। আমার দিকটা আমি খুঁজে পাইনি, এখানে এসে দাঁড়িয়ে আছি, কিন্তু কম্পাস এখনো ফিরে আসেনি। তখনই ঋতুজা বলে, সেটা তো অনেক চিন্তার বিষয়, মেয়েটা যে কি করছে, মেয়েটাকে নিয়ে আমি আর পারি না, মেয়েটাকে নিয়ে খুব চিন্তা হয় আমার, আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না, মেয়েটা কোথায় গেল বা? তুমি কিন্তু খোঁজ করো না একটু, যে সাইডে কম্পাস গিয়েছিল সেই সাইডটা একটু তুমি খুঁজে দেখো না যে কোনো কিছু পাও নাকি। তখনই দেখা যায় মেঘমালা বলে, হ্যাঁ মা, সেটা আমি দেখছি, আমি খুঁজে দেখছি। এরপরেই দেখা যায় ঋতুজা বলে, তাহলে তুমি আগে
কম্পাসকে খুঁজে দেখো, কম্পাসকে পাওয়ার মাত্রই আমাকে ফোন করে জানাবে। তখনই মেঘমালা বলে, ঠিক আছে মা, আমি আপনাকে ফার্স্ট টাইম জানাবো। এরপর ফোনটা কেটে দেওয়ার পরে মেঘমালা মনে মনে ভাবে, কম্পাস কোথায় গেল, আমাকে এখানে রেখে ওর আবার কিছু বিপদ হলো না তো? আমি মা যেটা বলছি সেটা যদি সত্যি হয় তখন কি হবে? এরপরই দেখা যায় অন্যদিকে প্রেতার সঙ্গে ঋতুজার দেখা হয়। তখনই প্রেতা ঋতুজাকে বলে, দিদিভাই, দিদিভাই, আমরা আমরা একটা কাজ করলে হয় না? গুরুদেব যে বলেছিল কম্পাস আর বিহানের একটি পুজো করাতে, তাহলে এই বাড়ি পরিবারে শান্তি ফিরে আসবে। সে কাজটা করলে কি হয় দিদিভাই? তখনই ঋতুজা বলে, হ্যাঁ প্রেতা, তুমি তুমি একদম ঠিক কথা বলেছিস। এখন আমাদের ওই কাজটাই করতে হবে, চিন্তা করিস না, হয়ে যাবে। তখনই প্রেতা বলে, কখন হবে, কোথা থেকে হবে দিদিভাই? বিহান তো কম্পাসকে সহ্যই করতে পারে না, সব সময় বিহান কম্পাসের উপর রেগে থাকে। কম্পাস কি রাজি হবে? আবার বাড়ির যে পরিস্থিতি, দাদা ভাইও কি রাজি হবে সেটাই তো বুঝতে পারছি না। তখনই ঋতুজা বলে, চিন্তা করিস না ছোট, সবকিছু ঠিক হবে। তোর দাদা ভাই গুরুদেবের উপর দিয়ে কথা বলবে না, গুরুদেব যেটা বলবে তোর দাদা ভাই সেটাই মানবে। তখনই দেখা যায় যে ঋতুজা আরো বলে, তাহলে তোর পুজোর কাজ শুরু করে দে। তখনই সেখানে চলে আসে আর বলে, প্রেতা, তোমরা যে পুজোর আয়োজন করছো কম্পাস আর বিহানের, এটা কি অখিলেশ দাকে বলেছো নাকি না বলে করছো? তুমি কি জানো না যে এ বাড়িতে যে কোনো কাজ করার আগে অখিলেশ দাকে এখন আগে জানাতে হয়? কারণ ঋতুজা এখন আর কোনো কিছু সিদ্ধান্ত দেয় না। তাহলে কেন না জেনে বুঝে এই কাজ করতে রাজি হচ্ছ? এটা হতে পারে না। আগে অখিলেশ দা বাড়ি ফিরুক, তারপরে কথা বলে তারপরে সিদ্ধান্ত নিও যে পুজোটা হবে কিনা। তখনই প্রেতা বলে, পুজো নিয়ে কথা আমি জানি দাদা ভাই কিছু বলবে না, কারণ দাদা ভাই গুরুদেবের কথা খুব মানে। দাদা ভাই নিজেই চাইবে যে গুরুদেব যেটা বলেছে সেটা হোক, কারণ বাড়িতে তো শান্তির প্রয়োজন। তখনই মুক্তি বলে, বাড়িতে ওই মেয়েটা থাকলে আবার শান্তি? ওই মেয়েটা যতদিন এ বাড়িতে থাকবে ততদিন এ বাড়িতে কোনো শান্তি নেই। প্রেতা, এটা কি বুঝতে পারছো না তোমরা? তোমরা কি করে যে তোমাদেরকে বোঝাবো সেটাই তো বুঝি না। তোমাদের এত করে বলি যে তোমরা একটু বোঝার চেষ্টা করো, মেয়েটাকে বাড়ি থেকে বের করে দাও, সবকিছু ঠিক হয়ে যাবে। এই মেয়েটাই সব নষ্টের মূল। তখনই ঋতুজা বলে, মুক্তি, কি বলছিস তুই? কি ভেবেচিন্তে কথা বলছিস? কারণ কম্পাস আমার ছেলের বউ, মানে আমার বৌমা, আবার আমার মেয়ে, তাই ওর হয়ে কোনো কথাই বলবি না। এরপরে অন্যদিকে দেখা যায় যে মেঘমালা যখন কম্পাসের খুঁজে না পায় তখন খুবই চিন্তায় পড়ে যায় যে কোথায় গেল মেয়েটা, মেয়েটার আবার বিপদ হলো না তো? যদি বিপদ হয় তাহলে কি করব, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। তখনই দেখা যায় যে কম্পাস ভয়ে ভয়ে চলে আসে, আর তখনই মেঘমালা কম্পাসকে দেখে বলে, কম্পাস, কোথায় ছিলি, কোথায় ছিলে বলো, আমি তোমার জন্য কতটা চিন্তা করছি। তখনই কম্পাস বলে, এই তো দিদি ভাই, আমি চলে এসেছি। কি হয়েছে বলো দিদি ভাই, তুমি এতটা অস্থির হয়ে পড়েছো কেন? আমি তো বাবাকেই খুঁজতে গিয়েছিলাম। তখনই মেঘমালা বলে, কম্পাস, তোর মুখটা এরকম শুকনো শুকনো লাগছে কেন? তোর বাবার খোঁজ পেয়েছিস, বল না, তোর বাবার সঙ্গে দেখা হয়েছিল? তখন কম্পাস বলে, না দিদি ভাই, বাবার সঙ্গে দেখা হয়নি, কিন্তু এখানে আর বাবা নেই, এখান থেকে বাবাকে সরিয়ে ফেলা হয়েছে। চলো দিদি ভাই, এখানে আর থাকা যাবে না, আমরা পরে অন্য অন্য সময় বাবাকে ঠিক খুঁজে পাবো। এরপরেই দেখা যায় কম্পাস মেঘমালাকে নিয়ে চলে যায়, আর তখনই অখিলেশ আর অভিজ্ঞান দত্ত চলে আসে। তখনই অভিজ্ঞান দত্ত বলে, আমাদের খুব সাবধান অখিলেশ বাবু, কম্পাসকে বিশ্বাস নেই। তখনই অখিলেশ বলে, ঠিক বলেছেন অভিজ্ঞান বাবু, কম্পাসকে একদম বিশ্বাস নেই। এরপরে অন্যদিকে দেখা যায় যে ঋতুজা মুক্তিকে বলে, মুক্তি, নিজের দিকে একবার তাকিয়ে দেখেছিস, তারপরে তুই এ কথাগুলো বলছিস? মেয়েটাকে এত কথা বলিস না রে। তুই কি মনে করিস যে তুই যেটা করবি সেটা কেউ কখনো জানবে না? এমন কিছু করিস না রে যেটা সমাজের চোখে খুব নিচু হয়ে যাবি তুই। তুই কি মনে করিস যে তুই গোপনে গোপনে কিছু করবি, সেটা কেউই দেখছে না, সেটা ভাবিস না, কিন্তু হয়তো বা কেউ দেখছে, সেদিকেও একটু নজর রাখিস। তখনই মুক্তি বলে, কি বলছিস ঋতুজা, তুই পাগল হয়ে গেছিস? তুই ওই মেয়েটার সঙ্গে থেকে থেকে কেমন যেন হয়ে গেছিস, কি বলিস কি করিস আমি কিছুই বুঝি না। তোর কথার উদাহরণ আমি কিচ্ছু বুঝতে পারছি না। ঋতুজা, তুই কি বলার চেষ্টা করছিস, ভালো করে বলতো। তখনই ঋতুজা বলে, কেন মুক্তি, তুই কি কিচ্ছু বুঝতে পারছিস না? আমি জানি তুই সব বুঝতে পারছিস, তুই খুব ভয় পাচ্ছিস আমি এই কথাগুলো বলছি বলে। তো ভয় পাওয়ারই তো কথা। তুই তো ভাবছিস, তুই বলছিস যে অখিলেশ যা করবে সেটাই মানতে হবে, তোর অখিলেশ দাই সবকিছু করবে, তোর অখিলেশ দা এবাড়ির কর্তা, এবাড়ির সবকিছু, সেজন্য আমাদের তোর অখিলেশ দার কথাই শুনে চলতে হবে। তুই এটা বলার চেষ্টা করছিস না তো? তখনই মুক্তি বলে, তুই এমনটা বলছিস কেন রে, আমার সঙ্গে এমন করতে পারিস না। তখনই ঋতুজা কষে এক চড় মারে মুক্তিকে আর বলে, কি করতে পারি কি পারি না সেটা আমি তোর কাছ থেকে জানবো না। এরপরে অন্যদিকে দেখা যায় যে কম্পাস আর মেঘমালা
থানা থেকে বের হয়ে একটা গাড়ি নিয়ে নেয়। আর তখনই ভিতরে বসে কম্পাস বলে যে দিদি ভাই আমরা এখন মোনালিসাদের বাড়িতে যাব। তখনই মেঘমালা বলে কেন কম্পাস ওখানে যাবে কেন? তখনই কম্পাস বলে আমি আর কি কারণে যেন চিন্তা হচ্ছে দিদি ভাই, যে কাকিমার সঙ্গে আমি কথা বলতে পারছি না, কোনো যোগাযোগ করতে পারছি না। কাকিমার যদি কোনো বিপদ হয়, মোনালিসা আর দাদুকে তো আমি একদম বিশ্বাস করতে পারছি না, কারণ ওরা সবকিছু করতে পারে নিজের স্বার্থের জন্য, ওরা সবকিছু করতে পারে। আর মোনালিসা তো নিজের স্বার্থের জন্য ওর মার সঙ্গেও খুব অন্যায় করতে পারে, ও কাউকেই পরোয়া করে না। তখনই মেঘমালা বলে মোনালিসা এতটা নীচ, আগে তো জানতাম না কম্পাস। আর ওই মেয়েটা নাকি আমাদের বাড়ির বউ হবে, ওই মেয়েটাকে তো কখনোই আমাদের বাড়ির বউ হিসেবে আমি মানতে দেব না। এরপরই দেখা যায় যে তখনই ঋতুজা মেঘমালাকে ফোন করে, আর তখনই কম্পাসকে দেয় ফোনটা আর বলে কম্পাস মা তোমার জন্য খুব চিন্তা করছিল, তুমি মায়ের সঙ্গে কিছু কথা বলো। তখনই দেখা যায় ঋতুজা সঙ্গে কম্পাস কথা বলতে থাকে। কম্পাস বলে মা কি হয়েছে, চিন্তা করো না, আমরা তো ঠিক আছি। তখনই ঋতুজা বলে কোথায় গিয়েছিলি মা? তুই তো জানিস তোর জন্য আমার খুব চিন্তা হয়, তুই কোথায় হারিয়ে গেছিলি? তুই থানাতে নাকি ছিলি না? তখনই দেখা যায় কম্পাস বলে মা হ্যাঁ ওখানে ছিলাম না, কিন্তু অখিলেশ আর অভিজ্ঞান দত্তর সঙ্গে আমার একটা ডিল হয়েছে, ওদের কাজটা করে দিলেই ওরা আমার বাবাকে আমার হাতে তুলে দেবে। তখনই ঋতুজা বলে তুই এটা বিশ্বাস করিস? তখনই কম্পাস বলে আমি এটা বিশ্বাস করি না, কিন্তু এখন কিচ্ছু উপায় নেই মা, ওরা যে কিছু করতে যাচ্ছি সবকিছু ওরা ধরে ফেলছে, এজন্য সবকিছু হাতের বাইরে চলে গেছে মা, এজন্য কিছু করতে পারছি না। তখনই দেখা যায় ঋতুজা বলে চিন্তা করিস না, সবকিছু হবে, আর তুই তাড়াতাড়ি বাড়িতে ফিরে আয়, তোর সঙ্গে কথা আছে। তখন কম্পাস বলে কি কথা মা? তখনই ঋতুজা বলে একটা প্রমাণ পেয়েছি অখিলেশের ঘরে, তুই আয় তোকেই দেখাবো। এরপরে অন্যদিকে দেখা যায় অভিগণ দত্তকে অখিলেশ বলে অভিগণ বাবু খুব সাবধান, কারণ আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে, কম্পাস কিন্তু আমাদের পিছে লেগে গেছে, ও কিন্তু যে কোনো মূল্যে যে কোনো কারণবশতে ওর বাবাকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যেতে চাইবে। আর একবার যদি ওর বাবাকে ও নিয়ে যেতে পারে বা ওর বাবার মারা যায়, তাহলে কিন্তু আমাদের হাত থেকে সবকিছু ফসকে যাবে। আর আপনি তো জানেনই যে ওই বিদেশি ফায়ার গুলো কতটা খারাপ, কতটা সাহসী, ওরা যদি আমরা সময় মতো ওদের ফর্মুলাটা না দিতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে আর বাঁচিয়ে রাখবে না। তখনই দেখা যায় অভিজ্ঞান দত্ত বলে হ্যাঁ আমি সেটা জানি অখিলেশ বাবু, চিন্তা করবেন না, আমি সব দিকে খেয়াল রাখবো। এরপরে অন্যদিকে দেখা যায় ঋতুজা সেই ময়ূরের পালকটা আর সেই কাগজটা নিয়ে বসে ভাবতে থাকে এটা কি, আসলে কি, এটা কি বোঝাচ্ছে? অখিলেশ এটা এত যত্ন করে লুকিয়ে রেখেছে, কম্পাস আসুক, ওর সঙ্গে আমাকে এসব বিষয় নিয়ে কথা বলতে হবে। আর তখনই সেখানে প্রীতা চলে আসে, প্রীতা বারবার ঋতুজাকে ডাকলেও ঋতুজা সাড়া দেয় না। তখনই প্রীতা ঋতুজার গায়ে ধাক্কা দেয় আর বলে দিদি ভাই কি হয়েছে, তুমি কোথায় তোমার মন? তখনই ঋতুজা বলে কি হয়েছে প্রেতা? তখনই প্রেতা বলে তোমার হাতে এটা কি, ময়ূরীর পালক নিয়ে তুমি বসে আছো ওখানে দিদি ভাই? তখনই ঋতুজা বলে ছোট সেটা কিছু না, তুই এই কথাটা কাউকে বলিস না আবার। তখনই প্রেতা বলে না না দিদি ভাই আমি কাউকে বলবো না, কিন্তু তোমার এরকম লাগছে কেন দিদি ভাই? তোমার কি কারণে যেন মনে হচ্ছে তুমি খুব কষ্ট পেয়েছো, মুক্তির কথাতে তুমি খুব কষ্ট পেয়েছো, আমি এটা বুঝি না। মুক্তি তো তোমার বন্ধু, তাহলে মুক্তিদি সব সময় দাদা ভাইয়ের কথা শুনবে কেন, আর দাদা ভাই বা মুক্তির কথা শুনে কেন? এটাই তো বুঝতে পারছি না, আমার মাথায় কিছুই ঢুকছে না দিদি ভাই। তখনই ঋতুজা বলে ছোট তোর মাথায় ঢুকতে হবে না রে, তুই অনেক সাদাসিধে একটা মানুষ, তোকে এত কিছু ভাবতে হবে না, তুই শুধু ভাব আমি তোর সঙ্গে আছি, আমি থাকতে কিচ্ছু হবে না। আর তুই পুজোর আয়োজন কর, আমাদের পুজোতে কেউ আটকাতে পারবে না, আমি কারোর কারোর কথা শুনবো না, কারণ পুজোটা হবে আমার ছেলে মেয়েদের বিষয়ে, আমি কারোর সঙ্গে আপোষ করব না, কারণ আমি থাকতে কম্পাস আর বিহানকে আলাদা হতে দেব না, ওদের পুজো করতেই হবে। তখনই কম্পাস চলে আসে আর বলে মা তোমরা কার পুজো নিয়ে কথা বলছো, কিসের পুজো? কিছুই তো বুঝতে পারছি না, বলো তো কিসের পুজো? তখনই ঋতুজা বলে কেন বিহান, তোমার আর কম্পাসের জন্য পুজো দিয়েছি, তাই তোমাদের পুজোতে বসতে হবে, গুরুদেব বলেছে। তখনই বিহান বলে না মা আমি ওই মেয়েটার সঙ্গে পুজোতে বসতে পারবো না, ও কোথায় গেছে, তোমার কে কিছু বলে গেছে? ও কখন কি করছে না করছে, কলেজে যাচ্ছে না, ঠিক মতো পড়াশোনা করছে না, বাড়িতে আসছে না, ও কোথায় যাচ্ছে কিছু কি তোমাকে জানিয়েছে? আমাকে তো কিছু জানায়নি মা, তোমাকে কিছু জানিয়েছে? তখনই ঋতুজা আমতা আমতা করে বলে বিহান এতটা রাগ করে না বাবা, এতটা রাগ করলে কি হবে? তখনই বিহান বলে কেন মা, এতটা রাগ করারই তো কথা, তোমার বৌমা কোথায় যাচ্ছে কি করছে কি না করছে কিছুই তো আমাকে জানাচ্ছে না, আর তার সঙ্গে কেন আমি পুজোতে বসবো? না না আমি পুজোতে বসতে পারবো না,
ওই মেয়েটার সঙ্গে কিছুতেই পুজো করব না। তখনই ঋতুজা বলে, বিহান মেয়েটাকে ভুল বুঝো না, মেয়েটা অনেক ভালো, মেয়েটা যে কাজটা শুরু করেছে সেই কাজটা একবার শেষ করুক, তখন দেখবে মেয়েটা তোমার কাছে অনেক অনেক বড় হয়ে যাবে, কারণ ও কোনো খারাপ কাজ করতে পারে না, খারাপ কিছুর সঙ্গে যোগ করতে পারে না, ও অনেক ভালো মেয়ে বাবা। তখনই দেখা যায় বিহান বলে, আমি এত কথা বুঝি না, আমি ওর সঙ্গে পুজোতে বসবো না মানে বসবো না। তখনই দেখা যায় ঋতুজা বলে, আমি কি করব এই ছেলেটাকে নিয়ে, আমি আর পারছি না প্রেতা, ছেলেটা আমার কোনো কথাই শুনতে চাচ্ছে না। তখনই প্রেতাপ বলে, কি করে শুনবে দিদি ভাই, কম্পাস ওর বউ, আর ওর বউ যদি স্বামীকে কোনো কথা না বলে তাহলে স্বামীর কতটা আঘাত লাগে তুমি তো জানো, বলো দিদি ভাই। তখনই ঋতুজা বলে, হ্যাঁ আমি জানি ছোট, কারণ তুই আমার মনের কথাটা বুঝিস ছোট, এজন্যই তোকে আমি এত ভালোবাসি। আমি কি করব, কিচ্ছু বুঝি না, কারণ কম্পাস যে কাজটা শুরু করেছে এটা শেষ না হওয়া পর্যন্ত ও কাউকে কিছু বলতে পারছে না, কেউ ওর কথাও বিশ্বাস করবে না, এজন্য ও কাউকে কিছু বলবে না, শুধু আমি জানি আর ও জানে। এজন্য কাজটা শেষ হোক, এরপরে বিহান নিজেই নিজের ভুলটা ভেঙে দেবে, তখন আর দেখবি ওদের মধ্যে কোনো দূরত্ব থাকবে না। এরপরে অন্যদিকে দেখা যায় অখিলেশ যখন বাড়িতে ফেরে আর মুক্তি অখিলেশের কাছে গিয়ে বলে, অখিলেশ তুমি আমার কথাটা মন দিয়ে শোনো, ঋতুজা আর প্রেতা কম্পাস আর বিহানের জন্য পুজোর আয়োজন করেছে, ওরা পুজোতে বসবে, আমি পুরোপুরি না করে দিয়েছি, তুমি কিন্তু হ্যাঁ বলবে না। তখনই দেখা যায় অখিলেশ বলে, দেখো মুক্তি, এখন এসব নিয়ে কথা বলার সময় না, আমি যেটা বলছি সেটা কান দিয়ে শুনে নাও, কারণ এখন কম্পাসকে আমাদের হাতে রাখতে হবে, কম্পাসকে দিয়ে আমি একটা কাজ করাচ্ছি, এটা আমি তোমাকে এখন বলতে পারছি না, কিন্তু সময় মতো তোমাকে বলে দেব। কিন্তু এখন কম্পাসকে বিরক্ত করবে না, কম্পাসকে কোনো সময় বিরক্ত করার চেষ্টাও করবে না, মাহিকেও বলে দিও। আর কম্পাস যদি বিরক্ত হয়ে কাজটা না করে তাহলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব, এজন্য এখন কম্পাসকে আমার হাতে রাখতে হবে। আর একটা কথা, কম্পাস যখন এই কাজটা আমাদের হাতে তুলে দেবে, এরপর তুমি কম্পাসের সঙ্গে যা যা করার দরকার সবই করো, দুদিনের মধ্যে কম্পাসকে বাড়ি থেকে বিরক্ত করে বের করে দিও, তখন আমি কিছু বলবো না, কিন্তু এখন কিছু বলতে যেও না। তখনই অখিলেশের চোখ পড়ে যায় ঋতুজার অখিলেশের সেই ভাঙা ছবির দিকে। তখনই অখিলেশ বলে, এ ঘরে কে এসেছিল মুক্তি? তখনই মুক্তি বলে, এ ঘরে ঋতুজা ছাড়া আর কে আসতে পারে অখিলেশ, তুমি আমার কাছে এ কথা জিজ্ঞাসা করছো? তখনই অখিলেশ খুব ভয় পেয়ে যায় যে এর পিছনেই আমার সেই প্রমাণটা লুকিয়ে রেখেছিলাম, এটা যদি ঋতুজা সবাইকে দেখিয়ে দেয় আর কম্পাসকে দেখিয়ে দেয় তাহলে তো কম্পাস বুঝে যাবে এটার মানে কি, আমি এখন কি করব।